শেষ পর্যন্ত রূপা আর মালিনী মিলে কাদম্বরীকে রাজি করিয়েই ফেলল। বিনোদিনীকে সচক্ষে দেখার জন্য কাদম্বরীও ছটফট করছিলেন সেই সরোজিনী নাটকের সময় থেকে। কৌতূহল আর যেন বাঁধ মানছে না। এক সন্ধ্যায় নিষিদ্ধ কাজের গোপন উত্তেজনায় দুরু দুরু বুকে আট পৌরে ধনেখালি শাড়ির ছদ্মবেশে ঘোমটায় মাথা ঢেকে রূপা আর কাদম্বরী বেরিয়ে পড়লেন ন্যাশনাল থিয়েটারের উদ্দেশ্যে অ্যাডভেঞ্চারে। অবশেষে একদিন সন্ধ্যাবেলায় শুধুকে লইয়া কিরিবালা গোপনে থিয়েটার দেখিতে গেল। নিষিদ্ধ কাজের উত্তেজনা বেশি। তাহার হৃৎপিণ্ডের মধ্যে যে এক মৃদু কম্পন উপস্থিত হইয়াছিল, সেই কম্পনাবেগে এই আলোকময় লোকময় বাদ্যসঙ্গীত মুখরিত দৃশ্যপট শোভিত রঙ্গভূমি তাহার চক্ষে দ্বিগুণ অপরূপতা ধারণ করিল। সেদিন মানভঞ্জন অপেরা অভিনয় হইতেছে। রাধার দুর্জয় মান হইয়াছে। সে মান সাগরে কৃষ্ণ আর কিছুতেই ধুই পাইতেছে না। কত অনুনয় বিনয় সাধা সাদি কাঁদা কাঁদি, কিছুতেই কিছু হয় না। তখন গর্বভরে গিরিবালার বক্ষ ফুলিতে লাগিল। কৃষ্ণের এই লাঞ্ছনায় সে যেন মনে মনে রাধা হইয়া নিজের অসীম প্রতাপ নিজে অনুভব করিতে লাগিল। কেহ তাহাকে কখনো এমন করিয়া সাধে নাই। সে অবহেলিত অবমানিত পরিত্যক্ত স্ত্রী, কিন্তু তবু সে এক অপূর্ব মোহে স্থির করিল যে এমন করিয়া কাঁদাইবার ক্ষমতা তাহারও আছে। অবশেষে যবনিকা পতন হইল। গ্যাসের আলো ম্লান হইয়া আসিল। দর্শকগণ প্রস্থানের উপক্রম করিল। গিরিবালা মন্ত্রমুগ্ধের মতো বসিয়া রহিল। এখান হইতে উঠিয়া যে বাড়ি যাইতে হইবে এ কথা তাহার মনে ছিল না। এখন হইতে সে প্রতি সপ্তাহেই থিয়েটারে যাইতে আরম্ভ করিল। প্রতি সপ্তাহে না হলেও কাদম্বরী তার দুঃসাহসী সঙ্গিনীদের নিয়ে আরো 2-4 বার ন্যাশনালে গোপন অ্যাডভেঞ্চার করলেন। ঠাকুরবাড়ির কেউ এই থিয়েটার কাণ্ড টের পেল না। সত্যি তারা মেতেছিলেন অশ্রুমতি নিয়ে। এত শোরগোল পড়ে গেছে, আর বাড়ির মেয়েরা দেখতে পাবে না? ঠাকুরবাড়ির আঙিনায় একদিন অভিনয়ের ব্যবস্থা হলো, কিন্তু তাতে সকলের মন ভরলেও থিয়েটারের আবহাওয়া পুরোপুরি উপভোগ করা গেল না যেন। কিছুদিনের মধ্যেই গুণেন ঠাকুরের আদেশে 1879 সালের 23শে সেপ্টেম্বর পুরো বেঙ্গল থিয়েটার ভাড়া নেওয়া হলো শুধু ঠাকুর পরিবারের জন্য। আগে 2-1 লুকিয়ে চুরিয়ে দেখে থাকতেও পারেন, কিন্তু অভিজাত মেয়েদের সেই প্রথম সাড়ম্বরে থিয়েটারে পদার্পণ। হলের বেঞ্চি সরিয়ে বাড়ি থেকে আনা কার্পেট, আরাম চেয়ার ও নানা আসবাবে হল সেজে উঠল। ফুলের মালা, আলবোলা, মেয়েদের চিকের ব্যবস্থাও বাদ গেল না। 5 নম্বর এবং 6 নম্বর বাড়ির সকলেই এদিন মহা উৎসাহে থিয়েটার দেখতে গেলেন। কাদম্বরীও। সেদিন নায়িকা হয়েছেন সুকুমারী। অন্যরা মুগ্ধ বিস্ময়ে নাটক উপভোগ করলেন, কিন্তু কাদম্বরী আনমনা। তিনি ন্যাশনালে দেখে আসা বিনোদিনীর রূপমাধুর্যের স্মৃতিতে ঈর্ষাতুর বিষণ্ণতায় ডুবে রইলেন। জ্যোতির মুখে বিনোদিনীর প্রশংসাই তো সবচেয়ে বেশি শুনতে হয় তাকে। আন্না তরখর ভগ্ন মন নিয়ে বোম্বাই ফিরে গেছেন। রবির প্রতি তীব্র অভিমানে তাকে চিঠি লেখেন না, কিন্তু কাদম্বরীকে 2-1 চিঠি পাঠিয়ে নিজের কথা জানান। রবির দেওয়া নলিনী নামটি অবশ্য তার সর্বক্ষণের সঙ্গী। আনাবাই নলিনী নাম নিয়ে তিনি পত্রপত্রিকায় লেখা প্রকাশ করেন। মন খারাপের মধ্যেও আনা বুঝতে পারছিলেন রবি অধরাই রয়ে যাবেন। কাদম্বরী চিঠিতে জানতে পারেন আন্নার জীবনে এক নতুন পুরুষের কথা। দুজনের প্রথম দেখা ডবলিন শহরে। প্রায় প্রথম সাক্ষাতেই প্রেম। লিটলডেল তখন বরোদা কলেজের উপাধ্যক্ষ। তরুণ স্কটিশ অধ্যাপক হ্যারাল্ড লিটলডেলের সঙ্গে নভেম্বরের এক শীত সন্ধ্যায় বিয়ে হয়ে গেল আন্নার। আন্না হয়তো এই ভালো করল। কাদম্বরী হাতের তাস ফেলে বললেন। রূপা আর স্বর্ণকুমারীর সঙ্গে বিছানার উপর মাদুর পেতে গোল হয়ে বসে তাস খেলছেন তখন। এ কথা বলছো কেন? স্বর্ণ জানতে চান। ভালো খারাপ কিসে মাপছো নতুন বৌঠান? রবির সঙ্গে বিয়ে হলেই বা কি খারাপ হতো? সে তো বাবা মশাই রাজি হলেন না, কাদম্বরী বলেন।
আর রবি কি তা চায়? চাইলে তো কিছু বলতো আন্নাকে। আর আমি ভাবছিলাম এবারে ছেলেরা তো অন্য নারীর রূপের মোহে স্ত্রীকে ভুলে যেতে পারে চট করে, তার চেয়ে ওর সাহেব বর ভালো। এ তোমার অভিমানের কথা বৌঠান? স্বর্ণ যেন মানতে চান না জ্যোতির প্রতি কাদম্বরীর চাপা ক্ষোভের কারণটা। ঠাকুরবাড়ির ছেলেদের চরিত্র খুব বলিষ্ঠ, এদের মতো সংবেদনা আর কোনো বাড়িতে পাবে? রূপা আর ক্ষোভ চেপে রাখতে পারে না। স্বর্ণ দিদি, তুমি সব জানো না, রোজ কত সেজে গুজে অপেক্ষা করে নতুন বৌঠান, আর নতুন দাদা ঘরে এলেও টাকা পয়সা নিয়ে পোশাক পাল্টে আতর লাগিয়ে আবার চলে যান। বৌঠানের দিকে তাকানোর দু মুহূর্ত ফুরসত নেই জানো। কাল কি হলো জানো ঠাকুরজি? কাদম্বরীর চোখে জল ভরে আসে। আমি ওর পথ আটকে বললাম, যেতে দেব না, আজ সন্ধ্যেটা আমার সঙ্গে থাকো। তিনি বললেন, ছাড়ো বউ, আমাকে যেতেই হবে। আমি আঁকড়ে ধরে বললাম, দেখি কেমন করে যাও। তিনি বললেন, জেদ করো না। আমি বললাম, করব। তিনি নিষ্ঠুরভাবে আমার হাতটা ছাড়িয়ে দিলেন। ঠেলা লেগে আমি পড়ে গেলাম। তিনি চলে গেলেন। ওই কি আমার সেই স্বামী, যিনি লোকনিন্দা উপেক্ষা করে দিনের পর দিন আমাকে নিয়ে ঘোড়া চেপে ময়দানে ঘুরেছেন, কত কাব্যপাঠ করে শুনিয়েছেন, গান শুনিয়েছেন। আমি যেন সেই স্বামীকে চিনতে পারি না। বইমালিনী বইয়ের ঝাঁপি নিয়ে দরজায় এসে দাঁড়ায়, বলে, আজ তোমার ঘরে ঢুকবো না ঢুকবো না নতুন বৌঠান? মেঘলা আকাশের মতো টালটালে চোখ তুলে তাকান কাদম্বরী। মালিনী এসেছিস? হায়, তোর কথাই ভাবছিলাম। তোর সেই গিরিবালার তারপর কি হলো সেদিন শোনা হয়নি। তুমি তো সেদিন রাগ করে তাড়িয়ে দিলে আমাকে। মালিনীর স্বর একটু অভিমানী শোনায়। তা হোক, তুই শোনা মালিনী। কাদম্বরী কৌতূহলী। আমি সেদিন থেকে মাঝে মাঝে ভাবি গিরিবালার কি হলো। তখন রাত্রি 10টা। বাড়ির আর সকলে আহারাদি সমাধা করিয়া ঘুমাইতে গিয়াছে। এমন সময় আতর মাখিয়া উড়ানি উড়াইয়া হঠাৎ গোপীনাথ আসিয়া উপস্থিত হইল। শুধু অনেকখানি জিভ কাটিয়া 7-8 ঘোমটা টানিয়া ঊর্ধ্বশ্বাসে পলায়ন করিল। গিরিবালা ভাবিল তাহার দিন আসিয়াছে। সে মুখ তুলিয়া চাহিল না। সে রাধিকার মতো গুরুমান ভরে অটল হইয়া বসিয়া রহিল। কিন্তু দৃশ্যপট উঠিল না। সঙ্গীতহীন নিরাশ কণ্ঠে গোপীনাথ বলিল, একবার চাবিটা দাও দেখি। গিরিবালা সমস্ত মান বিসর্জন দিয়া উঠিয়া পড়িল। স্বামীর হাত ধরিয়া বলিল, চাবি দিব এখন, তুমি ঘরে চলো। গোপীনাথ কহিল, আমি বেশি দেরি করতে পারবো না, তুমি চাবি দাও। গিরিবালা প্রস্তর মূর্তির মতো শক্ত হইয়া দরজা ধরিয়া ছাদের দিকে চাহিয়া দাঁড়াইয়া রহিল। মনোরথ গোপীনাথ রাগে গড়গড় করিতে করিতে আসিয়া বলিল, চাবি দাও বলিতেছি, নহিলে ভালো হইবে না। গিরিবালা উত্তর মাত্র দিল না। তখন গোপী তাহাকে চাপিয়া ধরিল এবং তাহার হাত হইতে বাজুবন্ধ, গলা হইতে কণ্ঠি, অঙ্গুলি হইতে আংটি ছিনিয়া লইয়া তাহাকে লাথি মারিয়া চলিয়া গেল। এই পর্যন্ত শুনেই ফুপিয়ে কেঁদে উঠলেন কাদম্বরী। ওরে ওরে, একটু থাম তুই মালিনী, ওরে থাম। গিরিবালার কষ্ট আমি আর সইতে পারছি না। থাম থাম মালিনী। রূপা কাদম্বরীকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে চায়। কাদম্বরীও পরম আশ্রয়ের মতো তার কাঁধে মাথা রাখেন। স্বর্ণ বলে ওঠেন,
আমি তো কিছুই বুঝতে পারছি না মালিনী, তুই কি একটা আষাঢ়ে গল্প ফেঁদে বসলি আর নতুন বৌঠান এমন কান্নাকাটি শুরু করে দিলে। এ তো তোর বটতলার গল্প নয়। ভাষার কৌশল বেশ ভালো, বর্ণনাও চমৎকার। এ গল্প কে লিখেছে? আমি জানি না স্বর্ণ দিদি, মালিনীর অকপট স্বীকারোক্তি। নতুন বৌঠানের সামনে এলেই আজকাল আমার মাথায় এই গল্পের লাইনগুলো কিলবিল করে। সে কি রে? স্বর্ণ অবাক হন। তুই এমন চোখ বুজে গড়গড়িয়ে কি বলে যাচ্ছিস? আর একটু শোনা তো। শোনো, আমি ছবির মতো দেখতে পাচ্ছি। মালিনী উত্তেজনা উঠে দাঁড়ায়। গোপীনাথ থিয়েটারে গিয়ে গোলমাল পাকাচ্ছে, স্টেজের উপর ফুলের তোড়া ছুড়ে দিচ্ছে, লবঙ্গ লবঙ্গ বলে চেঁচাচ্ছে। উপায় না দেখে থিয়েটারের মালিকরা গোপীনাথকে হল থেকে বের করে দিল। সেই রাগে থিয়েটারের দলকে শিক্ষা দেবার জন্য লবঙ্গ নিয়ে পরদিন বোটে চড়ে পালিয়ে গেল গোপী। ও মা, কি কাণ্ড! রূপা উত্তেজিত। তারপর কি হলো? আমার আর তর্স হচ্ছে না মালিনী দিদি। স্বর্ণ বিরক্ত হন। আহ রূপা, তুই থাম তো। মালিনী এভাবে নিজের ভাষায় বলিস না, তুই ওই ওই সাহিত্যের ভাষায় বল। থিয়েটারওয়ালারা হঠাৎ অকুল পাথারে পড়িয়া গেল। কিছুদিন লবঙ্গের জন্য অপেক্ষা করিয়া অবশেষে এক নতুন অভিনেত্রীকে মনোরমার অংশ অভ্যাস করাইয়া লইল। তাহাতে তাহাদের অভিনয়ের সময় পিছাইয়া গেল, কিন্তু বিশেষ ক্ষতি হইল না। অভিনয় স্থলে লোক আর ধরে না। শত শত লোক দ্বার হইতে ফিরিয়া যায়। কাগজেও প্রশংসার সীমা নাই। সে প্রশংসা দূরদেশে গোপীনাথের কানে গেল। সে আর থাকিতে পারিল না। বিদ্বেষে ও কৌতূহলে পূর্ণ হইয়া সে অভিনয় দেখিতে আসিল। মনোরমা যতক্ষণ মলিন দাসী বেশে ঘোমটা টানিয়াছিল, ততক্ষণ গোপীনাথ নিস্তব্ধ হইয়া দেখিতেছিল। কিন্তু যখন সে আভরণে ঝলমল করিয়া, রক্তাম্বর পরিয়া, মাথার ঘোমটা ঘুচাইয়া, রূপের তরঙ্গ তুলিয়া বাসর ঘরে দাঁড়াইল এবং এক অনির্বাচনীয় গর্বে গৌরবে গ্রীবা বঙ্কিম করিয়া সমস্ত দর্শক মণ্ডলীর প্রতি এবং বিশেষ করিয়া সম্মুখবর্তী গোপীনাথের প্রতি বেচকিত বিদ্যুতের ন্যায় অবজ্ঞা বজ্রপূর্ণ তীক্ষ্ণ কটাক্ষ নিক্ষেপ করিল, তখন সমস্ত দর্শক মণ্ডলীর চিত্ত উদ্বেলিত হইয়া প্রশংসার করতালিতে নাট্যস্থলী সুদীর্ঘকাল কম্পান্বিত করিয়া তুলিতে লাগিল। তখন গোপীনাথ সহসা উঠিয়া দাঁড়াইয়া গিরিবালা গিরিবালা করিয়া চিৎকার করিয়া উঠিল। ছুটিয়া স্টেজের উপর লাফ দিয়া উঠিবার চেষ্টা করিল। বাদকগণ তাহাকে ধরিয়া ফেলিল। এই অকস্মাৎ রসভঙ্গে মর্মান্তিক ক্রুদ্ধ হইয়া দর্শকগণ ইংরাজিতে বাংলায় দূর করে দাও, বের করে দাও বলিয়া চিৎকার করিতে লাগিল। গোপীনাথ পাগলের মতো ভগ্ন কণ্ঠে চিৎকার করিতে লাগিল, আমি ওকে খুন করব, ওকে খুন করব। পুলিশ আসিয়া গোপীনাথকে টানিয়া বাহির করিয়া লইয়া গেল। সমস্ত কলকাতা শহরের দর্শক দুই চক্ষু ভরিয়া গিরিবালার অভিনয় দেখিতে লাগিল। কেবল গোপীনাথ সেখানে স্থান পাইল না। মালিনী চুপ করতেই হাততালি দিয়ে উঠেন স্বর্ণকুমারী। এমন অপূর্ব ভাষা, এমন রসবোধ, আমি তো অবাক হয়ে যাচ্ছি। বল না মালিনী, কে লিখেছেন? কোথা থেকে মুখস্থ করলি এই লেখা? কাদম্বরী কেমন ঘোরের মধ্যে বলেন, গিরিবালা জিতে গেল। সত্যি এমন করে শোধ নেওয়া যায়? কি আশ্চর্য! রূপা হাততালি দিয়ে বলে, কি মজা! চাইলে তুমিও তো এমন পারো নতুন বৌঠান। চুপ কর, যা মুখে আসে তাই বলিস। রূপাকে ধমক দিয়ে অন্যমনস্ক কাদম্বরী আয়নার কাছে গিয়ে দাঁড়ান। খুঁটিয়ে খুঁটিয়ে কি যেন খুঁজতে থাকেন নিজের চেহারায়। কার লেখা? বল না। অধীর হয়ে ওঠেন স্বর্ণ। কেন হিয়ালি করছিস মালিনী? সে লেখকের আর কি কোনো লেখা আছে? এটাই বা কোথায় পেলি? আমি জানি না দিদি, সত্যি বলছি।
মালিনী বলে, আমার মাথায় মাঝে মাঝে কি যেন ভর করে। এগুলো বোধহয় এখনো লেখা হয়নি, কিন্তু কোথাও লেখা চলছে। গল্পটা আর নাম পড়তে পারছি, মানভাঞ্জন, কিন্তু লেখকের নামের জায়গাটা খালি। আমার আমার মাথাটা কেমন ঘুরছে দিদি। আমি যাই, আমি যাই।